মার্কিন শুল্ক নিয়ে প্রতিযোগী দেশগুলোর তুলনায় ভালো অবস্থানে বাংলাদেশ, বললেন অর্থনীতিবিদরা। বিকল্প বাজার খোঁজার তাগিদ খসরুর। বাংলাদেশের ইতিহাসে যে বাণিজ্য আলোচনা বা দর কষাকষি হয়েছে তার মধ্যে এটি একটি বড় দৃষ্টান্ত। আমাদের নতুন নতুন বাজারে ঢুকতে হবে, নতুন নতুন পণ্যের উদ্ভাবন করতে হবে। আগামী ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন চাইলেন মির্জা ফখরুল। মার্কিন শুল্কর সন্তোষজনক সমাধান হওয়ায় সরকারকে সাধুবাদ। তারা আলোচনা করে এটা কমিয়ে 20% পর্যন্ত নিয়ে এসছে। সেই জন্য আমি এই গভর্নমেন্টকে সরকারকে ধন্যবাদ জানাতে চাই। দেশে নতুন করে ষড়যন্ত্র হচ্ছে, মন্তব্য জামায়াত এনসিপির। ফ্যাসিবাদের উত্থান আর কোনোভাবেই হতে দেয়া হবে না। কঠিন ও সময় সাপেক্ষ হলেও স্বপ্নের বাংলাদেশ গড়া হবে, আশাবাদ ক্রীড়া উপদেষ্টার। ফ্যাসিবাদ পুনরুদ্ধার রুখতে জুলাই গ্রাফিতি। জাতীয় সনদের দাবিতে রাজপথে জুলাই যোদ্ধারা। শাহবাগ মোড়ে অবস্থান, যান চলাচল ব্যাহত হওয়ায় ভোগান্তিতে নগরবাসী। গুলশানে চাঁদাবাজির মামলায় আরও একজন গ্রেফতার। নাশকতার অভিযোগে 8 আওয়ামী সমর্থক আটক। অগাস্ট ঘিরে নেই নিরাপত্তার শঙ্কা। এবং ট্রাম্পের 25% শুল্ক আরোপে ভারতের অর্থনীতিতে বড় ধাক্কা। ঘোষণার পরপরই শেয়ার বাজারে দরপতন, জিডিপি কমার আশঙ্কা। দর্শক, আমন্ত্রণ সংবাদ সন্ধ্যায়। শুনছিলেন শিরোনামগুলো, সঙ্গে থাকছি আমি তানজিয়া জুথি। বাংলাদেশি পণ্যে শুল্ক হার 35 থেকে কমিয়ে 20% নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার শুল্ক নিয়ে হোয়াইট হাউসের এক ঘোষণায় এ তথ্য জানানো হয়। একে কূটনৈতিক বিজয় হিসেবে দেখছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। মাকদুরা মিতি জানাচ্ছেন এর বিস্তারিত। চলতি বছরের 2 এপ্রিল বাণিজ্য ঘাটতির কথা উল্লেখ করে বিশ্বের বিভিন্ন দেশের ওপর উচ্চহারে পাল্টা শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে সময়ে বাংলাদেশের ওপর শুল্ক আরোপ করা হয় 37%। পরে 9 এপ্রিল ওই শুল্ক 3 মাসের জন্য স্থগিত করা হয়। পাশাপাশি বিভিন্ন দেশকে এ নিয়ে আলোচনার সুযোগ দেন ওয়াশিংটন। গত 8 জুলাই 3 মাসের সময়সীমা শেষ হওয়ার আগের দিন ট্রাম্প চিঠি দিয়ে জানিয়ে দেন বাংলাদেশের পাল্টা শুল্ক 2% কমিয়ে 35% করা হয়েছে। পরে শুল্ক হার কমাতে চাওয়া দেশগুলোকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির আহ্বান জানিয়ে 31 জুলাই পর্যন্ত সময় দেন ট্রাম্প। এরপর শুরু হয় আলোচনা। বাংলাদেশের পক্ষে অংশ নেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। ওয়াশিংটনে তৃতীয় দফায় চূড়ান্ত আলোচনা হয় 29 জুলাই। শেষমেশ বাংলাদেশি পণ্যে 15% শুল্ক কমিয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের ঘোষণায় পাল্টা শুল্ক 20% নির্ধারণ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বাংলাদেশ প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। তিনি বলেন, সম্ভাব্য 35% পাল্টা শুল্ক এড়াতে সফল হওয়াতে পোশাক ও এ খাতের উপর নির্ভরশীল লাখ লাখ মানুষের জন্য সুসংবাদ। বাংলাদেশের স্বার্থ রক্ষা করে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করা হয়েছে জানিয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন, রপ্তানি বাধাগ্রস্ত হওয়ার আর কোনো শঙ্কা থাকলো না। আর এই চুক্তিকে বাংলাদেশের কূটনৈতিক বিজয় হিসেবে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা। শুক্রবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইংসে পাঠানো এক বিবৃতিতে এ মন্তব্য করেছেন তিনি। ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশের আলোচকরা অসাধারণ কৌশলগত দক্ষতা এবং বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষা ও উন্নয়নের প্রতি অটুট প্রতিশ্রুতি প্রদর্শন করেছেন। এ সাফল্য বাংলাদেশের দৃঢ়তা এবং আরও শক্তিশালী অর্থনৈতিক ভবিষ্যতের সাহসী দৃষ্টিভঙ্গির শক্তিশালী প্রমাণ বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। মাকদুরা মিতি, নিউজ ডেস্ক, দেশ টিভি। বাংলাদেশি পণ্যের ওপর থেকে 15% কমিয়ে যুক্তরাষ্ট্রের 20% শুল্ক আরোপের বিষয়টিকে অন্তর্বর্তী সরকারের অন্যতম সফলতা হিসেবে দেখছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান। পোস্টে আসিফ নজরুল লেখেন, 15% কমিয়ে বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্রের শুল্ক 20% নির্ধারণ হওয়া অন্তর্বর্তী সরকারের আরেকটি সফলতা। শুল্ক নিয়ে হোয়াইট হাউসের এক ঘোষণায় এই পরিমাণের কথা উল্লেখ করা হয়।
যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টা শুল্ক কমানোর আলোচনায় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন নিজের যোগ্যতা প্রমাণ করেছেন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। ফেসবুকে শুক্রবার এক পোস্টে উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান এই মন্তব্য করেন। তিনি লিখেন, দেশের অভ্যন্তরীণ পণ্য মূল্য স্থিতিশীলতা বজায় রাখা থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের সঙ্গে সফল শুল্ক আলোচনায় বাণিজ্য উপদেষ্টা নিজের যোগ্যতা প্রমাণ করেছেন। বাংলাদেশের রপ্তানি পণ্যের উপর 15% কমিয়ে যুক্তরাষ্ট্রের 20% পাল্টা শুল্ক আরোপের ঘোষণা বাংলাদেশের ইতিহাসে বাণিজ্যিক আলোচনার এক বড় দৃষ্টান্ত বলছেন বিশেষজ্ঞরা। জানান, প্রতিযোগিতা দেশগুলোর মধ্যে ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ, তবে ভিন্ন মত দিচ্ছেন অনেকে। জানান, এই শুল্ক হারের বিপরীতে যুক্তরাষ্ট্রকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার তুলনায় অর্জন কম। বিকল্প বাজার খোঁজার তাগিদ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তারেক মাহমুদ সুজন রিপোর্টে আমরা বাকিটা জানব। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের নেতৃত্বে যুক্তরাষ্ট্রে সফররত বাংলাদেশের প্রতিনিধি দলের 3 দিন বৈঠক শেষে বাংলাদেশের রপ্তানি পণ্যের উপর 15% কমিয়ে 20% পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। চলতি মাস থেকেই কার্যকর হবে এই সিদ্ধান্ত। নতুন এই শুল্ক আরোপ নিয়ে নানা প্রতিক্রিয়া জানাচ্ছেন বিশেষজ্ঞরা। BIISS এর গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবির জানান, বাংলাদেশের ইতিহাসে বাণিজ্যিক আলোচনার এক বড় দৃষ্টান্ত এটি। প্রতিযোগী দেশগুলোর মধ্যে ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। বাণিজ্যিক ঘাটতি কমলে পাল্টা শুল্ক আরও কমানোর আলোচনার সুযোগ রয়েছে বলেও জানান তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের জন্য পাল্টা শুল্ক যে 20% ধার্য করা হয়েছে সেটি একটি মাইল। তবে ভিন্ন মত দিচ্ছেন অনেকে। জানান, এই শুল্ক হারের বিপরীতে যুক্তরাষ্ট্রকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার তুলনায় অর্জন কম। এটা পাওয়ার জন্য আমাদেরকে অনেকগুলো কমিটমেন্ট করতে হয়েছে। 25টি বোয়িং বিমান কিনতে হবে, আমরা তেল কিনবো, আমরা হুইট কিনবো, গ্যাস কিনবো আমেরিকার কাছ থেকে। সেগুলো সাধারণত মার্কেট প্রাইস থেকে বেশি দামে অলরেডি আমরা কমিট করেছি। আগামী 5 বছর আমরা ওদের কাছ থেকে কেনাকাটা করব। সেখানে যে আমরা বেশি টাকা পেমেন্ট করব সেটা যদি আপনি বিবেচনায় নেন তাহলে আমরা কিন্তু জিততে পারিনি। এদিকে যুক্তরাষ্ট্রের দেয়া 20% শুল্ক এই মুহূর্তে বাংলাদেশের অর্থনীতি বাজারে বাধাগ্রস্ত হবে না বলে অভিমত বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর। বলেন, শুধু যুক্তরাষ্ট্র নয়, বিশ্বের নতুন বাজারে প্রবেশ করা ও ভবিষ্যতে শুল্ক কমানোর চেষ্টা অব্যাহত রাখতে হবে। যারা আমাদের সাথে প্রতিযোগিতা করছে, আমাদের 20%, পাকিস্তানের 19%, ভিয়েতনাম 20, ভারত 25। তো সেই দিক থেকে আমার প্রতিযোগিতায় আপাতত আমাদের কোনো সমস্যা হওয়ার কথা না। যে শুল্ক নির্ধারণ করা হয়েছে সেই হিসেবে বাংলাদেশ তুলনামূলক একটি সন্তোষজনক অবস্থানে রয়েছে বলেও মনে করেন তিনি। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। আওয়ামী লীগের রাজনীতি ও তাদের সংস্কৃতি যদি নিশ্চিহ্ন করা যায় তবে ফ্যাসিবাদ থেকে দেশের মানুষ পরিপূর্ণভাবে মুক্তি পাবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিকেলে রাজধানীর উত্তরার আজমপুরে জুলাই অভ্যুত্থান স্মরণে ঢাকা মহানগর উত্তর বিএনপির সমাবেশে যোগ দিয়ে তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, পাতানো নির্বাচনে প্রতিবার আওয়ামী লীগ ক্ষমতায় এসে দেশটাকে লুট করে নিয়ে গেছে, সেটা আর হতে দেয়া যাবে না। আর বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্রের শুল্ক কমানোর জন্য অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ দেন তিনি। আরো বলেন, আগামী ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন দিতে হবে। ভয়ঙ্কর একটা ফ্যাসিবাদ হাত থেকে আমরা আপাতত মুক্তি পেয়েছি। এই মুক্তি তখন চূড়ান্ত হবে যখন তাদেরকে আমরা রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিশ্চিহ্ন করতে হবে। জুলাই সনদ বাস্তবায়নে প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন করছে বিএনপি। 51টি বাদে বাকি সব সুপারিশে ঐকমত্য কমিশনের সঙ্গে কোনো দ্বিমত নেই, এমনটি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। শুক্রবার দুপুরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে চট্টগ্রামের হাটহাজারীর আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসা পরিদর্শনে যান তিনি। এ সময় স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানে কোনো বাধা নেই বলে জানান তিনি। পরে হেফাজতে ইসলামের সাবেক আমির মাওলানা শাহ আহমদ শফির কবর জিয়ারত করেন তারা। জুলাই জাতীয় সনদ 2025-এর একটা খসড়া ড্রাফট জাতীয় ঐকমত্য কমিশন থেকে
সব রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়েছিল, কয়েকদিন আগে আমাদের কাছেও দিয়েছে। সেখানে জুলাই সনদ প্রস্তুতির জন্য গঠনের জন্য জাতীয় ঐকমত্য কমিশন গঠনের আগের ইতিহাস এবং ঐতিহাসিক প্রেক্ষাপট, তারপরে রাজনৈতিক দলসমূহের সাথে আলোচনা এবং সুপারিশ, এগুলো সব বিস্তারিত বর্ণনা করে যে সমস্ত সুপারিশগুলো ঐকমত্যের ভিত্তিতে সবাই গ্রহণ করেছে সেই সুপারিশগুলো একত্রিত করে সেই জুলাই সনদ প্রণীত হবে সেটা বলা আছে। এবং এই সনদের উল্লেখিত মানে যে সনদগুলো, যে প্রতিশ্রুতিগুলো ওখানে উল্লেখিত থাকবে, সবাই একমত হয়েছে সেগুলো বাস্তবায়নের জন্য 2 বছরের একটা সময়সীমা ওনারা প্রস্তাব করেছেন। আগামীর বাংলাদেশকে সত্যিকার স্বাধীন করতে হলে সংসদে কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে জুলাই 24-এর গণ অভ্যুত্থান, প্রত্যাশা, প্রাপ্তি ও করণীয় শীর্ষক জাতীয় সেমিনারে এসব কথা বলেন তিনি। সেমিনারে যোগ দিয়ে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, জুলাই অভ্যুত্থান যারা শহীদ ও আহত হয়েছেন তারা ডান বাম বোঝে না। ইউসুফ ভুঁইয়া রিপোর্ট। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে জুলাই 24-এর গণ অভ্যুত্থান, প্রত্যাশা, প্রাপ্তি ও করণীয় শীর্ষক জাতীয় সেমিনার আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সেমিনারে স্বাধীনতার শহীদ ও আহত যারা বইয়ের ইংরেজি ও আরবি ভাষণের মোড়ক উন্মোচন করা হয়। সেমিনারে বক্তারা বলেন, নতুন করে ষড়যন্ত্র করা হচ্ছে, তবে আগামীর বাংলাদেশে নতুন ফ্যাসিবাদের উত্থান কোনোভাবেই হতে দেওয়া হবে না। ফ্যাসিবাদের ভূত যদি সরকারের ভিতরে থাকে, প্রধান উপদেষ্টা আপনি যতই চেষ্টা করেন আপনি সফল হতে পারবেন না। যারা বিগত সময়ে ফ্যাসিস্ট হয়ে উঠেছিল, যারা সহায়ক শক্তি হিসেবে কাজ করেছে, তাদেরকে প্রত্যেককে আইডেন্টিফাই করতে হবে। এই চাঁদাবাজি, টেন্ডারবাজি আর ওই দখলদারিত্বের রাজনীতি করে আগামীতেও কেউ টিকে থাকবে, রাজত্ব করবে, তাহলে তারা বোকার স্বর্গে বসবাস করছে। সেমিনারে যোগ দিয়ে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, জুলাই অভ্যুত্থানে যারা শহীদ ও আহত হয়েছে তারা ডান বাম বুঝে না। যারা জুলাই গণ অভ্যুত্থানের শহীদ, যারা আহত, তারা ডান বাম বুঝে না। আমরা পৃথিবীতে বাংলাদেশের উত্থান চাই। বাংলাদেশের মানুষ যেমন, বাংলাদেশের কৃষ্টি, কালচার, ভ্যালু যেমন থাকবে, সেভাবেই ভবিষ্যতে বাংলাদেশের উত্থান হবে। এ সময় নতুন বাংলাদেশে চাঁদাবাজের কোনো ঠাঁই হবে না বলেও জানান এই এনসিপি নেতা। যারা সন্ত্রাস, চাঁদাবাজ, যারা জালেম করবে, যারা জুলুম করবে, জালেম হিসেবে আবির্ভূত হবে, আমরা মুসলিমরা ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ ভবিষ্যতে বাংলাদেশে একটি ইউনিটি বা ঐক্যের জায়গায় প্রতিষ্ঠা হবে। সভাপতির বক্তব্যে জামাতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেন, আগামীর বাংলাদেশকে সত্যিকারের স্বাধীন করতে হলে সংসদে কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে। আগামী দিনের বাংলাদেশকে, বাংলাদেশের জনসাধারণকে সত্যিকার যদি স্বাধীন করতে হয়, মানব রচিত মতবাদকে বাংলাদেশের জমিনে দাফন করে দিয়ে জাতীয় সংসদে কোরআনের আইনকে বিজয়ী করতে হবে। এ সময় জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সুস্থতা কামনায় সবাইকে দোয়া করার আহ্বান জানান তিনি। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা। দর্শক, এর মধ্যে আপনারা জানতে পেরেছেন যে জাতীয় সনদের দাবিতে আসলে রাজপথে জুলাই যোদ্ধারা শাহবাগ মোড়ে অবস্থান করছেন এবং সেখানে যান চলাচল ব্যাহত হয়, নগরবাসী বেশ ভোগান্তিতে রয়েছেন। সেখানকার চিত্র আরো আপনাদের সামনে তুলে ধরার জন্য সেখানে আমাদের সহকর্মী সাদ আহমেদ আছেন, আমার সাথে যুক্ত হচ্ছেন। সাদ, শাহবাগ মোড়ে এখন আসলে সেখানকার পরিস্থিতি সম্পর্কে যদি জানাতেন। প্রায় 2 দিন অবরোধ থাকার পর এখন কিন্তু স্বাভাবিক রয়েছে শাহবাগের যান চলাচল। আমি যদি একটু দেখাতে চাই, আশপাশটা যেমনটি দেখতে পাচ্ছেন যান চলাচল কিন্তু শুরু হয়েছে এবং স্বাভাবিক রয়েছে। আমি যদি একটু বলতে চাই, বিকেল প্রায় 6:30টার দিকে জুলাই যোদ্ধাদের আরও একটি পক্ষ এখানে এসে যারা অবস্থান করছিলেন তাদেরকে কিন্তু তারা সরিয়ে দেয় এবং তাদের যে মঞ্চ রয়েছিল, মঞ্চ তৈরি করা ছিল, সেই মঞ্চ কিন্তু তারা গুড়িয়ে দেয় এবং পরবর্তীতে কিন্তু পুলিশও তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় এবং দুপক্ষই কিন্তু তাদের নিজেদেরকে জুলাই যোদ্ধা দাবি করছেন এবং যে পক্ষ তাদেরকে সরিয়ে দেয় তারা যেটি বলছেন যে তারা আসলে কোনো ধরনের জনদুর্ভোগ চান না, যেহেতু 5 তারিখের মধ্যে ঘোষণাপত্র প্রদান করার কথা রয়েছে, সেক্ষেত্রে এখানে আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই, এমনটি কিন্তু তারা বলেছেন এবং সেই যুক্তি দেখেই কিন্তু তারা তাদেরকে এখান থেকে সরিয়ে দিয়েছেন। প্রথমে কিন্তু তারা এখানে যে বাঁশ দিয়ে, যে সড়কের উপরে বাঁশ রেখে যেই ব্যারিকেড সৃষ্টি করা হয়েছিল সেটি কিন্তু তারা সরিয়ে দেন। পরবর্তী তারা মঞ্চের কাছে এসে মঞ্চগুলো গুড়িয়ে দেন এবং পরবর্তীতে পুলিশ কিন্তু যারা অবস্থান করছিল তাদেরকে কিন্তু ছত্রভঙ্গ করে দেন এবং তারা কিন্তু এখান থেকে সরে যান এবং
এখন কিন্তু যেমনটি দেখতে পাচ্ছেন পুরো শাহবাগের যে মোড় রয়েছে সেই শাহবাগ মোড়ের যান চলাচল কিন্তু পুরোপুরি স্বাভাবিক বলা যায়, এবং এখানে কিন্তু স্বাভাবিক গতিতে কিন্তু যান চলাচল করছে, এবং এখানে এখনও কিন্তু পুলিশ সদস্যদের উপস্থিতি রয়েছে। আমি যদি একটু দেখাতে চাই, এখনও পুলিশ সদস্যরা এসে উপস্থিত হচ্ছেন, এবং যে দুপক্ষ ছিল তারাও কিন্তু তাদের যে নিজ নিজ অবস্থান সেখানে চলে গিয়েছেন, তারাও কিন্তু সেখান থেকে সরে গিয়েছেন। তো এই মুহূর্তের শাহবাগের যে চিত্র বলা যায় সেটি হচ্ছে যে শাহবাগের যান চলাচল এই মুহূর্তে স্বাভাবিক রয়েছে, এবং যারা অবস্থান করছিলেন তারাও কিন্তু এখান থেকে চলে গিয়েছে। মূলত তারা যেটি বলছেন যে তাদের মধ্যে আসলে এক ধরনের ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছিল, সে কারণেই তারা এখানে এসে অবস্থান নিয়েছিলেন। এবং আরও একটি পক্ষ তারা বলছেন যে তারাও নিজেদেরকে জুলাই যুদ্ধ দাবি করছেন, এবং তারা যেটি বলছেন তারা জনদুর্ভোগ চান না, তারা শান্তিপূর্ণভাবে এর সমাধান চান। এটি বলেই কিন্তু তাদেরকে আসলে এখান থেকে সরানো হয়, এবং পরবর্তীতে পুলিশও কিন্তু এখানে এসে তাদের সাথে অংশ নেয় এবং তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়, এবং পরবর্তীতে তাদের যে মঞ্চটি এখানে তারা তৈরি করেছিল সেই মঞ্চটিও কিন্তু ঘুরিয়ে দেওয়া হয়। এবং এখন কিন্তু বলা যায় যে পুরো শাহবাগের যে যান চলাচল সেটি কিন্তু পুরোপুরি স্বাভাবিক। এখন দুপক্ষই কিন্তু তারা এই অবস্থান থেকে সরে গিয়েছে। তো এই ছিল রাজধানীর শাহবাগ মোড় থেকে আমার কাছে সর্বশেষ। সাদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, শাহবাগ মোড় থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী সাদ আহমেদ। দেখছেন সংবাদ সন্ধ্যা। জুলাই আর্টওয়ার্ক ফ্যাসিবাদের পুনরুদ্ধারে বাধা হয়ে দাঁড়াবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বলেন, 24 জুলাইয়ে দেয়ালগুলো প্রতিবাদের কণ্ঠস্বর হয়ে উঠেছিল। এদিকে আগামী নির্বাচনের প্রচার কিংবা ব্যক্তি স্বার্থে গ্রাফিতির উপর পোস্টার না লাগানোর অনুরোধ করেন উত্তর সিটির প্রশাসক। আলিমুজ্জামান সাফনের রিপোর্ট। জুলাই গণঅভ্যুত্থানে স্বৈরাচার সরকার পতনের আন্দোলনে যখন উত্তাল সারা দেশ, তখন প্রতিবাদের অন্যতম ভাষা হয়ে দাঁড়িয়েছিল রাজধানীর দেয়ালগুলো। শিল্পীর রং তুলির আঁচড়ে ফুটে উঠেছিল শহীদ আবু সাঈদের বীরত্ব ও শহীদ মুগ্ধর সেই পানির বোতল। ছাত্র জনতার প্রতিটি গ্রাফিতি জানান দিচ্ছিল যে ঘনিয়ে এসেছে স্বৈরাচার সরকারের পতন। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কারণ বাজার এলাকায় মেট্রো রেলের 16টি পিলারে ফ্যাসিবাদের 16 বছরের জুলুম এবং বিজয় সরণি থেকে আগারগাঁও পর্যন্ত জুলাই অভ্যুত্থানের স্মরণে 36টি পিলারে গ্রাফিতি অঙ্কন করে। শুক্রবার বিকেলে বিজয় সরণিতে জুলাই আর্টওয়ার্কের উদ্বোধন করেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেন, জুলাই আর্টওয়ার্ক ফ্যাসিবাদের পুনরুত্থানে বাধা হয়ে দাঁড়াবে। এছাড়া স্বপ্নের বাংলাদেশ গড়ার লড়াইটা কঠিন এবং সময় সাপেক্ষ জানিয়ে উপদেষ্টা বলেন, সবাইকে সঙ্গে নিয়ে তা বাস্তবায়ন করা হবে। জুলাই গণঅভ্যুত্থানের সময়কার ইতিহাস এবং গত 16 বছরের ফ্যাসিবাদী শাসনামলের প্রতিটি বছরেই আপনারা জানেন নিপীড়নের এবং একই সাথে মানুষের প্রতিবাদের ইতিহাস রয়েছে। এ সময় আগামী নির্বাচনের প্রচারণা কিংবা ব্যক্তিগত স্বার্থে গ্রাফিতির উপর পোস্টার না লাগানোর অনুরোধ করেন উত্তর সিটির প্রশাসক মোহাম্মদ এজাজ। নির্বাচনী প্রচারণার জন্য অথবা কোনো কমার্শিয়াল প্রচারণার জন্য কেউ পোস্টার লাগিয়েছেন, অথবা তাদের ব্যক্তিগত স্বার্থের জন্য এই সুন্দর ওয়ালগুলোর উপরে গ্রাফিতির উপরে পোস্টার লাগাচ্ছেন, তখন আমাদের সবচেয়ে বেশি কষ্ট লাগবে। সামান্য যারা নিজেদের প্রচার চান, সে নেতা হতে পারেন কিংবা ব্যবসায়ীরা হতে পারেন, তারা তাদের হীন প্রচারের জন্য এই শহরগুলোর দেয়ালগুলোতে নষ্ট করার একটি আশঙ্কা রয়েছে। কেউ নিয়ম অমান্য করে নির্দিষ্ট স্থানের বাইরে পোস্টার লাগালে তাদের নাম উত্তর সিটির ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলেও জানান তিনি। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরকে আন্তদেশীয় যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উল্লেখ করে এর পরিধি বাড়াতে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। শুক্রবার দুপুরে সোনা মসজিদ স্থলবন্দরের স্থানীয় প্রশাসন, কাস্টমস ও ট্রেড ইউনিয়নের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নৌ উপদেষ্টা বলেন, সোনা মসজিদ স্থলবন্দরটি ব্যবহারকারীদের দাবির প্রেক্ষিতে স্থানীয় জেলা প্রশাসককে উন্নয়ন পরিকল্পনা প্রস্তাব পাঠানোর জন্য বলা হয়েছে। বলেন, বিশ্ব ব্যাংককে দিয়ে বেশ কয়েকটি বন্দর করা হয়েছে। পরবর্তীতে যদি বিশ্ব ব্যাংকের কোনো প্রকল্প থাকে তাহলে বন্দর সম্প্রসারণের সুবিধা হবে। আমি অলরেডি বলেছি যে সমস্যা কিছু আছে, সেই সমস্যাগুলো দেখার জন্য ডিসি সাহেবকে বলেছি। একটা রাস্তার বিষয় আছে, 2.5 কিলোমিটার 3 কিলোমিটার রাস্তা, এটা একটা প্ল্যান করার জন্য, আর বন্দরের যে ইয়ার্ড তৈরি করার জন্য
আমরা এখন দেখছি যে এখানে জায়গা জমি আছে, কিছু কিছু খাস আছে। এটা তো অনেক ইম্পর্টেন্ট বন্দর এবং অনেক পুরনো বন্দর, তো এটার সাথে হয়তো ভবিষ্যতে লিঙ্ক আপও হতে পারে। সেই কারণে এই বন্দরটাকে আর একটু সম্প্রসারণ করা দরকার। দুদকের আবেদনের প্রেক্ষিতে রাজশাহী ৪ আসনের সাবেক সংসদ সদস্য এনামুল হকের ২২টি স্থাবর সম্পদ ও বেশ কিছু ব্যাংক হিসাব জব্দ করেছে আদালত। দুদকের সহকারী পরিচালিত মিনহাজ বিন ইসলাম এই আবেদন করেন। জব্দের নথিতে বলা হয়, সাবেক সংসদ সদস্য এনামুল হকের বিরুদ্ধে দায় করা দুদকের মামলায় সুষ্ঠু তদন্ত ও অনুসন্ধানকালে তার সম্পদ যাতে হস্তান্তর করতে না পারে তাই এই আবেদন করা হয়েছে। এর আগে চলতি বছরের এপ্রিল মাসে এনামুল হক ও তহুরা হকের বিরুদ্ধে ২৬ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ২২ ব্যাংক হিসেবে ২,২৪২ কোটি ৫৬ লাখ টাকা সন্দেহজনক লেনদেনের অভিযোগে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। গুলশানে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির মামলায় জানে আলম অপু নামে আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে ৬ জনকে গ্রেফতার করা হলো। এদিকে আইনশৃঙ্খলা নষ্টের অভিযোগে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের ৮ জন সহ ২৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে। অগাস্ট কেন্দ্রিক কোনো ধরনের নিরাপত্তার ঝুঁকি নেই বলেও জানিয়েছে ডিএমপি। ইউসুফ ভুইয়া রিপোর্ট। শুক্রবার বিকেলে গুলশানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি মামলার অগ্রগতি ও বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্রিফিং করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। পরবর্তীতে তারা ওখান থেকে চলে আসে। ব্রিফিংয়ে ডিএমপির উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান বলেন, গুলশানে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির মামলায় জানে আলম ওরফে অপু নামে আরও এক সমন্বয়ক পরিচয় দানকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে ৬ জনকে গ্রেপ্তার করা হলো। আজ সকালে রাজধানীর গোপীবাগ হতে জানে আলম ওরফে তপুকে গ্রেফতার করা হয়। এ নিয়ে এই মামলায় এ পর্যন্ত মোট ৬ জনকে গ্রেফতার করা হলো। এদিকে ২৪ ঘণ্টায় বিভিন্ন অভিযোগে ২৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে রয়েছে নিষিদ্ধ আওয়ামী লীগের ৮ নেতাকর্মী। গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন স্থান থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের ৮ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অপরাধে ২৫৪ জনকে গ্রেফতার করা হয়। ডিএমপি আরও জানিয়েছে, নিষিদ্ধ আওয়ামী লীগ যাতে গোপন তৎপরতা চালাতে না পারে সেজন্য গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। বৈষম্য বিরোধী। ইউসুফ ভুইয়া, দেশ টিভি, ঢাকা। রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে একজন সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত আদালত গঠন করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। শুক্রবার আইএসপিআর এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সম্প্রতি সেনাবাহিনীর এক কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। সেনাবাহিনীর বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। এর প্রেক্ষিতে গত ১৭ জুলাই ওই সেনা কর্মকর্তাকে তার নিজ বাসভবন রাজধানীর উত্তরা এলাকা থেকে আটক করে সেনা হেফাজতে নেওয়া হয়। পিআর পদ্ধতির দাবি করে একটি রাজনৈতিক মহল নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শুক্রবার বিকেলে রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় ২৪-এর শহীদদের স্মরণে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সমাবেশে এমন অভিযোগ করেন তিনি। বলেন, যেখানে গত ১৭ বছর মানুষ ভোট দিতে পারেনি সেখানে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জনগণের সাথে তামাশা। জামায়াতের সমালোচনা করে তিনি বলেন, দলটি নিজেদের স্বার্থে কখনো বিএনপির কাঁধে আবার কখনো আওয়ামী লীগের কাঁধে ভর করছে। এখন এনসিপির ঘাড়ে ভর করে নতুন ষড়যন্ত্র শুরু করেছে। গণ অভ্যুত্থানের ১১ মাস পার হলেও এখনো বিচার নিশ্চিত না হওয়ায় সরকারের কঠোর সমালোচনা করেন মির্জা আব্বাস। নির্বাচনের কথা আমরা প্রথম থেকেই বলে আসছি, নতুন কিছু নয়। তখন থেকে আপনারা বলছেন নির্বাচন করা যাবে না। আরে ভাই, নির্বাচন করা ছাড়া দেশ চালাবেন কিভাবে? আমি তো বুঝতে পারি না। আমি একটা জিনিস বুঝতে পারি, জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড। অর্থাৎ বিচারক যদি দেরি করে বুঝতে হবে বিচারক রায় ভালো দেবে না।
জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের হার্টের বাইপাস সার্জারি আগামীকাল শনিবার সকাল 7টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে হবে বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারোয়ার। শুক্রবার কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান, জামায়াত আমিরের ওপেন হার্ট সার্জারির বিষয়টি পারিবারিক ও দলীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সার্জারিটি হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার জাহাঙ্গীর কবির পরিচালনা করবেন। আমিরের সুস্থতায় সবার কাছে দোয়া চান তিনি। আগামীকাল হাসপাতালে ভিড় না করে বাসায় বসে সবাইকে দোয়া করার আহ্বান জানান জামায়াতে সেক্রেটারি জেনারেল। একই সঙ্গে দেশবাসীর কাছে দোয়া চান। বাংলাদেশের একজন রিনাউন্ড দেশসেরা কার্ডিয়াক সার্জন ডক্টর জাহাঙ্গীর কবিরের তত্ত্বাবধানে একটা টিম ওনার এই চিকিৎসার দায়িত্ব গ্রহণ করেছেন আল্লাহ ভরসা করে। আগামীকাল সকাল 7:30টার দিকে ওনাকে ওটিতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। সারা দেশের আমাদের দিনী ভাই বোন, সংগঠনের ভাই বোন, প্রবাসে এবং সমস্ত মানুষের কাছে আমিরের জামাতের পক্ষ থেকে আবেদন যে ওনার সুচিকিৎসার সুবিধার্থে ডাক্তারদের পরামর্শে মেহরবানি করে ওনাকে দেখার জন্য যে আবেগ, যে ভালোবাসা, যে মায়া আমাদের আছে, এটার প্রতি আমরা শ্রদ্ধা রেখে বলছি যে আপনারা বাসা বাড়িতে থেকেই আল্লাহ তাআলার কাছে ওনার সুস্বাস্থ্য এবং সুচিকিৎসার জন্য আপনারা দোয়া করবেন। মেহেরপুরের মুজিবনগর সীমান্তে বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে 4 শিশু, 5 নারী সহ 17 বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে বিএসএফ। শুক্রবার আন্তর্জাতিক সীমান্ত পিলার 105 এর নোম্যান্স ল্যান্ডের কাছে বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক হয়। বিভিন্ন সময় ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করে বিভিন্ন রাজ্যে এসব বাংলাদেশি বসবাস করছিলেন। পরে তাদের যথাযথ আইনি প্রক্রিয়া শেষে মুজিবনগর থানায় হস্তান্তর করা হয়। দেখছেন সংবাদ সন্ধ্যা।